আমরা ক্লাস 8-এর ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার 1-3 তাপ এটা পড়ছিলাম। ক্লাস 8-এর ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার 1-3 তাপ এটা পড়ছিলাম। তো আমরা চ্যাপ্টারটার প্রথম অংশ শেষ করেছি। এখন আজকে আমরা দ্বিতীয় অংশটা পড়ব। তাহলে ক্লাস 8-এর ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার 1.3 তাপ এর পার্ট 2। তো আমি চলে যাব, দেখো পেজ নাম্বার 32। সেখানে আমাদের টপিক হচ্ছে অবস্থার পরিবর্তন ও লীন তাপের ধারণা। অবস্থার পরিবর্তন ও লীন তাপের ধারণা। তো প্রথমে আমরা বলবো, দেখো লীন তাপ কাকে বলে। উষ্ণতার পরিবর্তন না করে যখন কোনো পদার্থ এক অবস্থা থেকে অন্য কোনো অবস্থায় রূপান্তরিত হয়, তখন ওই পদার্থ কিছু পরিমাণ তাপ নেয় বা কিছু পরিমাণ তাপ ছেড়ে দেয়। একক ভরের পদার্থের ক্ষেত্রে তাপের ওই পরিমাণকে বলা হয় অবস্থার পরিবর্তনের লীন তাপ। আবার বলছি সংজ্ঞাটা দেখো, লীন তাপের সংজ্ঞা কি না, উষ্ণতার পরিবর্তন না করে, এটা ভেরি ইম্পর্ট্যান্ট, উষ্ণতার পরিবর্তন না করে, উষ্ণতার কোনো পরিবর্তন হবে না, কিন্তু পদার্থটা তার একটা অবস্থা থেকে অন্য অবস্থায় চলে যাবে, কঠিন থেকে তরল বা তরল থেকে কঠিন বা তরল থেকে গ্যাস, এরকম, কিন্তু উষ্ণতাটা একই থাকবে। তো এইটা করতে গিয়ে কিছু পরিমাণ তাপ ওই পদার্থটাকে নিতে হয় বা কিছু পরিমাণ তাপ ছেড়ে দিতে হয়। যেমন যদি কঠিন থেকে তরলে যায়, তাহলে কি করতে হবে, তাপ, যেমন বস্তুটা যদি কঠিন থেকে তরলে যায়, তাহলে বস্তুটাকে কিছুটা পরিমাণ তাপ নিতে হবে, ঠিক আছে। আবার যদি তরল থেকে কঠিনে আসে, তখন কিছুটা তাপ কী করতে হবে না, ছেড়ে দিতে হবে। তো একক ভরের পদার্থের ক্ষেত্রে ওই যে তাপটা নিচ্ছে বা ছাড়ছে, ঠিক আছে, তার পরিমাণকে বলা হবে অবস্থার পরিবর্তনের লীন তাপ। এবং লীন তাপের সিজিএস একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম। লীন তাপের সিজিএস একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম, কারণ একক ভর কথাটা ওখানে আছে, সেই জন্য ক্যালোরি পার গ্রাম। এবার আমরা একটা উদাহরণ দিয়ে দেখি, তাহলেই বুঝতে পারবো বিষয়টা। যেমন বরফের গলনের লীন তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। এই কথাটির অর্থ কি? বরফের গলনের লীন তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম, এই কথাটির অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে এইটাই যে আমাদের কাছে যদি 0 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রাম বরফ থাকে, 0 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রাম বরফ আছে, ঠিক আছে, সেইটাকে দেখো উষ্ণতার পরিবর্তন না করে, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাটা 0 ডিগ্রি সেলসিয়াসই রইল, কিন্তু অবস্থার পরিবর্তন হবে। বরফটা ছিল কঠিন পদার্থ, সেখান থেকে ওটাকে আমরা জলে পরিণত করব, অর্থাৎ 1 গ্রাম বরফ থেকে 1 গ্রাম জলে পরিণত করব, কিন্তু উষ্ণতাটা 0 ডিগ্রি সেলসিয়াসই থাকবে। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রাম জলে পরিণত করতে গেলে বাইরে থেকে আমাদেরকে 80 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে, অর্থাৎ 76 সেমি পারস্তম্ভের চাপে। আর যদি উল্টোটা করতে হয়, 0 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রাম জল আছে, তাকে যদি 0 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রাম বরফে পরিণত করতে হয়, তখন 80 ক্যালোরি তাপ কি হবে, আগেটায় প্রয়োগ করতে হচ্ছিল, এক্ষেত্রে নিষ্কাশন করতে হবে, ঠিক আছে, সেটাও প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে। তো এইটাই হচ্ছে বলা হয় 80 ক্যালোরি পার গ্রাম, এটাকে বলা হয় বরফের গলনের লীন তাপ। তাহলে আমাদের কোশ্চেনটা হচ্ছে কি না, বরফের গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম, এই কথাটির অর্থ কি? বরফের গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম, এই কথাটার অর্থ কি? তাহলে আমাদের কাছে 0 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রাম বরফ আছে। আমি লীন তাপ মানে প্রথমেই বলেছি উষ্ণতার কোনো পরিবর্তন হবে না, তাহলে উষ্ণতাটা 0 ডিগ্রি সেলসিয়াস আছে, সেটা 0 ডিগ্রি সেলসিয়াসই রইল। বরফটা আছে কঠিন অবস্থায়, সেটা আমার অবস্থার পরিবর্তন হবে, উষ্ণতাটা একই রেখে অবস্থার পরিবর্তন হবে, তাহলে বরফটা আছে কঠিন অবস্থায়, সেটা জলে পরিণত হবে, অর্থাৎ তরল পদার্থে পরিণত হবে।
কিন্তু উষ্ণতা একই রেখে। তাহলে 0°C 1 গ্রাম বরফকে যদি 0°C 1 গ্রাম জলে পরিণত করতে হয়, তাহলে বাইরে থেকে 80 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে বা 76 সেমি পারস্তম্ভের চাপে। ঠিক আছে, এইটাই হচ্ছে বরফের গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম এর অর্থ। আর যদি আমাদের কাছে 0°C 1 গ্রাম জল থাকে, সেখান থেকে যদি 0°C 1 গ্রাম বরফে পরিণত করতে হয়, তখন 80 ক্যালোরি তাপ নিষ্কাশন করতে হবে। এই আগেরটার ক্ষেত্রে প্রয়োগ করতে হচ্ছে, এক্ষেত্রে নিষ্কাশন করতে হবে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে। ঠিক আছে, তাহলে বরফের গলনের লিন তাপের মান 80 ক্যালোরি পার গ্রাম। এর অর্থ কি? আমাদের কাছে 0°C 1 গ্রাম বরফ আছে, সেটাকে 0°C 1 গ্রাম জলে পরিণত করতে হলে, অর্থাৎ উষ্ণতাটা একই থাকছে 0°C, কিন্তু অবস্থার পরিবর্তন হয়ে যাচ্ছে। বরফটা কঠিন থেকে তরল পদার্থ জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ বাইরে থেকে প্রয়োগ করতে হবে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে। ঠিক আছে, এটাই হচ্ছে এর অর্থ। এবার নেক্সট হচ্ছে স্টিমের লিন তাপ 537 ক্যালোরি পার গ্রাম। এইটার বা অর্থ কী? স্টিমের লিন তাপ 537 ক্যালোরি পার গ্রাম, এইটারই বা অর্থ কী? তাহলে আমাদের কাছে 100°C 1 গ্রাম ধরো জল আছে, 100°C 1 গ্রাম জল আছে। উষ্ণতার পরিবর্তন না করে, অর্থাৎ উষ্ণতাটা 100°C ছিল, 100°C থাকবে, শুধুমাত্র অবস্থার পরিবর্তন হবে। জল থেকে স্টিমে যাবে, তরল থেকে গ্যাসে এলো অবস্থাটা। তো 100°C 1 গ্রাম জলকে যদি 100°C 1 গ্রাম স্টিমে পরিণত করতে হয়, তাহলে বাইরে থেকে আমাদেরকে 537 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে। আর যদি 100°C 1 গ্রাম স্টিম থাকে, সেখান থেকে 100°C 1 গ্রাম জলে পরিণত করতে হয়, তখন 537 ক্যালোরি তাপ কী করতে হবে না, আগেরটা ক্ষেত্রে যখন প্রয়োগ করছিলাম, এক্ষেত্রে নিষ্কাশন করতে হবে। তো এইটাই হচ্ছে স্টিমের লিন তাপ সমান 537 ক্যালোরি পার গ্রাম, এই কথাটির অর্থ। ঠিক আছে, তাহলে স্টিমের লিন তাপ 537 ক্যালোরি পার গ্রাম, এই কথাটির অর্থ কি? আমাদের কাছে তাহলে 100°C 1 গ্রাম জল আছে ধরে নাও, উষ্ণতা পরিবর্তন না করে লিন তাপের সংজ্ঞা অনুযায়ী, অর্থাৎ 100°C 100°C রইল, কিন্তু অবস্থার পরিবর্তন হবে। জলটা তরল পদার্থ, সেখান থেকে স্টিম মানে গ্যাসীয় পদার্থে পরিণত করতে গেলে কি করতে হবে না, সেক্ষেত্রে 100°C 1 গ্রাম জলে 537 ক্যালোরি পার গ্রাম বাইরে থেকে তাপ প্রয়োগ করতে হবে, তাহলে সেটা 100°C 1 গ্রাম স্টিমে পরিণত হয়ে যাবে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে বা 76 সেমি পারস্তম্ভের চাপে। আর উল্টোটার ক্ষেত্রে 100°C 1 গ্রাম স্টিম থেকে যদি 100°C 1 গ্রাম জলে পরিণত করতে হয়, সেক্ষেত্রে 537 ক্যালোরি তাপ নিষ্কাশন করতে হবে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে। এখানে একটা কোশ্চেন আমরা বলতে পারি যে যে ধরো 100°C জল আছে, এক বালতি 100°C জল আছে, আবার এক বালতি 100°C জল আছে আর 100°C স্টিম আছে। ঠিক আছে, পরিমাণটা ধরো একই। তো আমরা 100°C জল আর 100°C স্টিম, কোনটাতে আমরা যদি আমাদের হাতটা ঢুকিয়ে দিই, তো কোনটা বেশি ক্ষতি হবে, কোন ক্ষেত্রে? তো আমরা দেখতে পাচ্ছি, দেখো যে প্রতি 100°C 1 গ্রাম স্টিমে 100°C 1 গ্রাম জলের তুলনায় 537 ক্যালোরি তাপ বেশি আছে। ঠিক আছে, তাহলে 1 গ্রাম স্টিমে 1 গ্রাম জলের তুলনায় 537 ক্যালোরি তাপ বেশি আছে। তাপ বেশি থাকার ফলে আমরা যখন স্টিমের ভেতর হাতটা ঢোকাবো, তখন আমাদের হাতটা তাহলে বেশি ক্ষতি হবে। ঠিক আছে, তাহলে 100°C উষ্ণতায় কিছুটা জল আছে, আবার ওই একই পরিমাণ 100°C উষ্ণতার কিছুটা স্টিম আছে। কোনটাতে হাতটা প্রবেশ করলে বেশি ক্ষতি হবে না, কি বললাম যে 100°C 1 গ্রাম জলের তুলনায় 100°C 1 গ্রাম স্টিমে কতটা তাপ বেশি আছে? 537 ক্যালোরি তাপ বেশি আছে। সেই কারণে স্টিমে বেশি তাপ থাকার ফলে হাতটা যখন আমরা স্টিমে প্রবেশ করাবো, আমাদের হাতটা তাহলে বেশি ক্ষতি হবে। বেশ, নেক্সট হচ্ছে পদার্থের গলনাঙ্ক ও হিমাঙ্ক কাকে বলে।
পদার্থের গলনাঙ্ক ও হিমাঙ্ক কাকে বলে, আর বিভিন্ন পদার্থের গলনাঙ্ক ও হিমাঙ্কের মান, এগুলো আমাদেরকে জানতে হবে। পদার্থের গলনাঙ্ক হিমাঙ্ক কাকে বলে, বিভিন্ন পদার্থের গলনাঙ্ক হিমাঙ্কের মান, এগুলো আমাদেরকে জানতে হবে। এগুলো বইতে আমরা পেজ নাম্বার 32 এবং 33-এ পেয়ে যাব। প্রথমে হচ্ছে দেখো 32 পাতায় গলনাঙ্ক কাকে বলে না, বেশিরভাগ কঠিন পদার্থকে তাপ দিলে সেটা কি হবে না, তরলে পরিণত হয়। সেক্ষেত্রে ঘটনাটি কোনো নির্দিষ্ট উষ্ণতায় ঘটে, মানে একটা নির্দিষ্ট উষ্ণতাতেই কি হবে না, কঠিনটা তরলে পরিণত হতে শুরু করবে। এই যে নির্দিষ্ট উষ্ণতা, এইটাকেই বলা হয় পদার্থের গলনাঙ্ক। এবং এক এক ধরনের কঠিন পদার্থের ক্ষেত্রে এই উষ্ণতা এক এক রকম হয়। যেমন বরফ, এটা একটা কঠিন পদার্থ, এর গলনাঙ্ক কত না 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে এর গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বেশিরভাগ কঠিন পদার্থকে তাপ দিলে সেটা কি হবে না, তরলে পরিণত হবে বা গলে যাবে বা গলতে শুরু করবে। ঠিক আছে, এই যে গলতে শুরু করলো, এই শুরুটা কিন্তু একটা নির্দিষ্ট উষ্ণতাতেই শুরু হয়। সেই নির্দিষ্ট উষ্ণতাটাকে ওই কঠিন পদার্থের গলনাঙ্ক বলে। এবং বিভিন্ন কঠিন পদার্থের ক্ষেত্রে গলনাঙ্কের মান বিভিন্ন হয়। বরফের ক্ষেত্রে গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট আমরা চলে যাচ্ছি, দেখো হিমাঙ্ক কাকে বলে। তরল পদার্থ যখন তাপ বর্জন করে, তরল পদার্থ যদি তাপ বর্জন করে, যেমন ধরো জল, সেটা যদি তাপ বর্জন করে দেয়, তাহলে কি হবে, উষ্ণতাটা কমবে, তখন সেটা আবার কঠিন পদার্থে পরিণত হয়ে যাবে। সেক্ষেত্রেও ঘটনাটি কোনো না কোনো নির্দিষ্ট উষ্ণতায় ঘটে। এই নির্দিষ্ট উষ্ণতাটাকে ওই পদার্থের হিমাঙ্ক বলা হয়। যেমন জল আছে, ধরো 0 ডিগ্রি সেলসিয়াসের জল আছে, সেটা আবার 0 ডিগ্রি সেলসিয়াসের বরফে আসবে, তো সেইটাকেই বরফের হিমাঙ্ক বলে। সেটা কত না 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এবং বিভিন্ন পদার্থের ক্ষেত্রে এই হিমাঙ্কের মানও বিভিন্ন হয়। তাহলে তরল পদার্থ যদি তাপ বর্জন করে, সেটা তাহলে কঠিনে জমে কঠিনে পরিণত হয়ে যাবে। তো এই যে কঠিন পদার্থদের যখন জমতে শুরু করলো, এই শুরুটা কিন্তু একটা নির্দিষ্ট উষ্ণতাতেই হয়। সেই নির্দিষ্ট উষ্ণতাটাকে ওই পদার্থের হিমাঙ্ক বলে। বিভিন্ন পদার্থের হিমাঙ্কের মান হচ্ছে বিভিন্ন। তারপর কি বলছে দেখো, পাশের সারণীতে কয়েকটি পদার্থের গলনাঙ্ক হিমাঙ্ক দেখানো হয়েছে এবং লক্ষ্য করে দেখো যে পদার্থগুলির গলনাঙ্ক হিমাঙ্কের মান সমান। তাহলে এইখানে একটা চার্ট করে দিচ্ছে, সেখানে দেখো বিভিন্ন পদার্থের গলনাঙ্ক হিমাঙ্কের মানগুলো দেখানো হয়েছে এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে গলনাঙ্কের মান আর হিমাঙ্কের মান একটা পদার্থের ক্ষেত্রে কিন্তু একই। যেমন পারদ, তার গলনাঙ্ক -39.5 ডিগ্রি সেলসিয়াস, আবার হিমাঙ্কটা হচ্ছে -39.5 ডিগ্রি সেলসিয়াস। বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, হিমাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। সোনা গলনাঙ্ক 1063 ডিগ্রি সেলসিয়াস, হিমাঙ্ক 1063 ডিগ্রি সেলসিয়াস। তামার গলনাঙ্ক হিমাঙ্ক দুটোরই মান হচ্ছে 1083 ডিগ্রি সেলসিয়াস। ঢালাই লোহার গলনাঙ্ক হিমাঙ্ক দুটোরই মান হচ্ছে 1200 ডিগ্রি সেলসিয়াস প্রায়। ঠিক আছে, তাহলে বেশিরভাগ পদার্থের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গলনাঙ্ক হিমাঙ্কের মান হচ্ছে সমান, এবং সেটি একটি পদার্থের ক্ষেত্রে কিন্তু একটি নির্দিষ্ট উষ্ণতা হবে। এবারে এখানে আমাদের একটা প্রশ্ন হচ্ছে যে এমন পদার্থের উদাহরণ দাও যাদের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক থাকে না। এমন পদার্থের উদাহরণ দাও যাদের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক থাকে না। এটার উত্তরটা আমরা পেজ নাম্বার 33-এ পেয়ে যাব। দেখো আমি চলে যাচ্ছি বইতে পেজ নাম্বার 33। সেখানে দেখো এই জায়গাটাতে কাঁচ, মাখন, চর্বি, মোম, পিচ ইত্যাদির কোনো নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক থাকে না। এইসব পদার্থের গলনাঙ্ক হিমাঙ্কের মান সমানও হয় না। তাহলে প্রশ্নটা ছিল যে এমন পদার্থের উদাহরণ দাও যাদের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক নেই। তাহলে উত্তর কী হবে, কাঁচ, মাখন, চর্বি, মোম, পিচ ইত্যাদি। আর যেহেতু এদের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক হিমাঙ্ক নেই, তাহলে এদের গলনাঙ্ক এবং হিমাঙ্কের মানগুলো কি হবে, সমান হবে না। মানে এই চারটা অনুযায়ী আর হবে না তখন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে, জল যখন বরফে পরিণত হয় তখন সেটা আয়তনে বাড়ে না কমে, এবং এর সুবিধা ও অসুবিধাগুলো আমাদেরকে লিখতে হবে।
তাহলে জল যখন বরফে পরিণত হয় তখন আয়তনে বাড়ে না কমে, এবং এর সুবিধা ও অসুবিধাগুলো লিখতে হবে। তো প্রথম উত্তরটা হচ্ছে জল যখন বরফে পরিণত হয় তখন সেটা আয়তনে বাড়ে। ঠিক আছে, জল যখন বরফে পরিণত হয় তখন সেটা আয়তনে বাড়ে। ঠিক আছে, এর সুবিধা অসুবিধাগুলো আমরা বইতে পেজ নাম্বার 34-এ পেয়ে যাব। সুবিধা অসুবিধাগুলো বইতে পেজ নাম্বার 34-এ পেয়ে যাব, সেগুলোই আমরা এখন দেখব। দেখো, তাহলে আমি চলে আসছি, দেখো বইতে পেজ নাম্বার 34। সেইখানে দেখো এই যে হলুদ কালারের যে জায়গাটা আছে সেইখানটাতে আমরা দেখব যে জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে। এই ঘটনার সুবিধা ও অসুবিধা দুই আছে। প্রথমটা দেখো, প্রথম দুটো অসুবিধা দেওয়া আছে আর 3 নাম্বারটা সুবিধা দেওয়া আছে। তাহলে জল যখন বরফে পরিণত হয় তাহলে সেটা আয়তনে কি হবে না, জলটা যখন বরফে পরিণত হবে বরফটার আয়তন জলের তুলনায় কিন্তু বৃদ্ধি পাবে। প্রথমে আমরা যে দুটো পয়েন্ট বলবো এই দুটো হচ্ছে এই ঘটনাটার অসুবিধা কি। দেখো, শীত প্রধান দেশে মোটরের রেডিয়েটারে থাকা জল বরফে পরিণত হলে আয়তনে বেড়ে যায়। অনেক ক্ষেত্রে ওই পাইপ ফেটে যায়। ঠিক আছে, তাহলে শীত প্রধান দেশে সেখানে খুবই ঠান্ডা পড়ে, উষ্ণতাটা 0°C নিচে চলে যায়, তখন জল জমে কি হবে না বরফে পরিণত হবে। জল যখনই জমে বরফে পরিণত হবে সেই বরফের আয়তনটা জলের তুলনায় কি হবে, বেড়ে যাবে। তো এই ক্ষেত্রে গাড়ির মোটরের রেডিয়েটারে যে জলটা থাকে শীতকালে সেটা যখন জমে বরফে পরিণত হয়ে যাবে তখন সেটা আয়তনে বেড়ে যাবে। এক্ষেত্রে ওই রেডিয়েটারের পাইপ ফেটে যায় অনেক সময়। আবার শীতের দেশে বাড়ির জল সরবরাহের পাইপগুলিও কখনো কখনো ফেটে যায়। আমরা জানি আমাদের এখানেও নদী থেকে জল পাইপ লাইনের থ্রু দিয়ে আমাদের বাড়িতে আসে। তো শীতের দেশগুলোতে এতটাই ঠান্ডা পড়ে যে বললাম উষ্ণতাটা 0°C নিচে চলে যায়, তখন জলটা জমে বরফে পরিণত হয়। আর জল যখনই জমে বরফে পরিণত হবে তখন বরফের আয়তন জলের তুলনায় বৃদ্ধি পেয়ে যায়, ফলে ওই জল সরবরাহ যে পাইপ লাইন তার পাইপগুলো কিন্তু কখনো কখনো ফেটে যায়। তাহলে এটা একটা অসুবিধা। নেক্সট আরেকটা অসুবিধা দেখো, এই কারণে পাথরের মাঝখানে থাকা জল বরফে পরিণত হলে আয়তনে বেড়ে যায়। এতে অনেক সময় পাথর ফেটে যায়। এই কারণে পাহাড়ে মাঝে মাঝে ধসও নামে। পাহাড়ি এরিয়া শীতকালে একটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে যে এই যে কি বলেছে দেখো, পাথরের মাঝখানে, পাহাড়ি এরিয়ার যে পাথর তার মাঝখানে যে জল জমে থাকে, যখন শীতকালে খুব ঠান্ডা পড়ে উষ্ণতা যখন 0°C নিচে চলে যায় তখন সেই পাথরের ফাঁকে ফাঁকে যে জমা জল সেটা জমে বরফে পরিণত হয়ে যায়। বরফে পরিণত হলে বরফের আয়তনটা জলের তুলনায় বেড়ে যায়, তখন সেই পাথর কিন্তু ফেটে যেতে পারে এবং এই কারণে পাহাড়ে কিন্তু ধসও নামতে পারে। তাহলে এই প্রথম দুটো অসুবিধা গেল, জল যখন জমে বরফে পরিণত হয় তার আয়তন বৃদ্ধির ফলে এই দুটো হচ্ছে অসুবিধা। এবারে এর কি সুবিধা আছে সেটাও আমরা একটু দেখে নেব। যে দেখো আবার হ্যাঁ, প্রথমেই দেখো এইখানটা আমরা বলি ঘনত্ব মানে কি, ভর বাই আয়তন। ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। তাহলে জল যখন জমে বরফে পরিণত হচ্ছে সেই বরফের আয়তন বৃদ্ধি পাচ্ছে। যেহেতু আয়তনটা এখানে নিচে আছে, তাহলে আয়তন বৃদ্ধি পাওয়ার ফলে বরফের ঘনত্ব কি হবে, কমে যাবে। বরফের ঘনত্বটা জলের তুলনায় কম হবে। তাহলে জলের ঘনত্ব হচ্ছে বেশি, বরফের ঘনত্ব হচ্ছে জলের তুলনায় কম। তাহলে বরফ যার ঘনত্ব কম আমরা জানি সেটা উপরে ভাসে। তাহলে সেই কারণেই যেহেতু বরফের আয়তন হচ্ছে জলের তুলনায় বেশি, তাই বরফের ঘনত্ব হচ্ছে জলের তুলনায় কম, আর তাই বরফ জলের উপরে ভাসে। ঠিক আছে, আর বরফের তলায় জল থাকে, তো বরফ বেশি ঠান্ডা, সেই তুলনায় জল কম ঠান্ডা। তাই নিচে যেহেতু ঠান্ডাটা তুলনামূলক উপরের থেকে কম, তাই নিচের দিকে যে জলটা সেখানে কিন্তু জীবেরা বেঁচে থাকতে পারবে। মানে বাইরে যতটা ঠান্ডা তার তুলনায় জলের ভেতর দেখা যাবে ঠান্ডাটা কম।
ঠিক আছে, সেখানে কিন্তু জীবেরা বেঁচে থাকতে পারবে। এটা তাহলে একটা সুবিধা। তাহলে কি বললাম, প্রথমেই বললাম যে ঘনত্ব সমান ভর বাই আয়তন, ঘনত্ব সমান ভর বাই আয়তন। জল যখন জমে বরফে পরিণত হচ্ছে তখন আয়তনে বাড়ছে, জল যখন জমে বরফে পরিণত হচ্ছে তখন বরফের আয়তনটা জলের তুলনায় বেশি হচ্ছে। আয়তন বেশি হওয়ার ফলে ঘনত্ব কী হবে, কমে যাবে। আয়তন বেশি হওয়ার ফলে ঘনত্ব কমে যাবে, কারণ ঘনত্ব সমান ভর বাই আয়তন, আয়তনটা নিচে আছে। তাহলে আয়তন যদি বেশি হয় ঘনত্ব কী হবে, কম হবে। তাহলে যেহেতু জলের তুলনায় বরফের আয়তন বেশি, তাই জলের তুলনায় বরফের ঘনত্ব কম। যেহেতু জলের তুলনায় বরফের আয়তন বেশি, তাই জলের তুলনায় আয়তন বেশি হওয়ার ফলে বরফের ঘনত্ব হচ্ছে কম। তাহলে কি হবে না, যেহেতু বরফের ঘনত্ব জলের তুলনায় কম হলো, তাহলে বরফ জলের উপরে ভাসবে। শীত প্রধান দেশে যখন খুব ঠান্ডা থাকবে এবং ঠান্ডায় জল জমে বরফে পরিণত হয়ে যাবে, দেখা যাবে জলের ওপরে, মানে কোনো পুকুরের জলটা জমে যখন বরফে পরিণত হয়ে গেল, দেখা যাবে কি না বরফটা জলের ওপরেই ভাসবে, তাহলে কারণ বরফের ঘনত্ব হচ্ছে কম আর নিচে জলটা থাকবে। ঠিক আছে, তাহলে বরফের জলের ওপরে যে বরফ আছে সেটা খুবই ঠান্ডা, কিন্তু তুলনামূলক উষ্ণতাটা যত নিচের দিকে যাব জলের ভেতর তত সেটা একটুখানি বেশি হবে, সেখানে কিন্তু জলজ জীবরা বেঁচে থাকতে পারবে। তাহলে এটা একটা সুবিধা হলো। ঠিক আছে, এছাড়াও আরেকটা বলবো আমরা, দেখো কোনো তরল কঠিনে পরিণত হলে, যেমন জল যখন কঠিনে পরিণত হচ্ছে তখন সেটা আয়তনে বেড়ে যাচ্ছে বা সেটার ঘনত্ব কমে যাচ্ছে। তো এরকম জল তো একটা পদার্থ পেলাম আমি, তো এরকম আর কোনো পদার্থ কি আছে জল ছাড়া? তাহলে দেখো এরকম আরও কয়েকটি পদার্থ হলো ঢালাই, লোহা, পিতল ইত্যাদি। এদের ক্ষেত্রেও এরা যখন তরল থেকে কঠিনে পরিণত হয় এদের আয়তন বেড়ে যায় বা ঘনত্ব কমে যায়। ঠিক আছে, তাহলে জল হচ্ছে একটা পদার্থ জল হচ্ছে একটা তরল পদার্থ, যেটা যখন কঠিনে পরিণত হয় অর্থাৎ বরফে পরিণত হয় তার আয়তন বেড়ে যায় বা ঘনত্ব কমে যায়। জল ছাড়াও আর কি পদার্থের এই ধর্ম আছে না, জল ছাড়াও এরকম আরও কয়েকটি পদার্থ হলো ঢালাই, লোহা, পিতল ইত্যাদি। এরাও যখন ঢালাই, লোহা, পিতল ইত্যাদি এরাও তরল থেকে যখন কঠিনে পরিণত হয় তখন এদের ক্ষেত্রেও আয়তন বৃদ্ধি পায় বা ঘনত্বটা কমে যায়। ঠিক আছে, তাহলে এখানে আমাদের তাপ চ্যাপ্টারের যে দ্বিতীয় অংশটা সেটা আমাদের এখানেই শেষ হলো। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস 8-এর ফিজিক্যাল সায়েন্সের 1.3 চ্যাপ্টার তাপটা পড়ছিলাম, তার দ্বিতীয় অংশটা আমাদের এখানে শেষ হলো। ঠিক আছে।